আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের জন্য আজকে আমার হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের অর্থনৈতিক ভূগোলের চ্যাপ্টার 4 এর আমি পড়াবো আজকে এগ্রিকালচার, কৃষির উপরে কিছু অংশ আমি ধরবো ধীরে ধীরে। আচ্ছা, অর্থনৈতিক ভূগোলের আমি গত সপ্তাহে তোমাদের নিয়েছিলাম অর্থনৈতিক কর্মকাণ্ড। অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে আমাদের যেটি ছিল, প্রথমটি ছিল প্রাইমারি অ্যাক্টিভিটিস। প্রাইমারি অ্যাক্টিভিটিসের একটি অংশ হচ্ছে কৃষি, আর তাছাড়াও আছে হচ্ছে সিলেবাস অনুযায়ী আমি তোমাদের বলছি, সেটা হচ্ছে কৃষি ছাড়াও আছে ফিশারিজ, তারপর হচ্ছে বনায়ন, এসবই তোমাদের জন্য রয়েছে। তবে আমাদের আজকের প্রথম বিষয়টা হচ্ছে এগ্রিকালচার। তো এগ্রিকালচার কি, কৃষি কি? কৃষি প্রাথমিক অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রধান যে কর্মকাণ্ড সেটি হচ্ছে কৃষি। তারপরও কৃষির একটি সংজ্ঞা আছে। বেঁচে থাকার জন্য, জীবন নির্বাহ করার জন্য শুরু থেকে, একদম সূচনা পর্ব থেকে যখন মানুষ পৃথিবীতে এসেছে এবং যাযাবর জীবনযাপন করত, তখন থেকেই মানুষ তার আহার যোগানোর জন্য এক স্থান থেকে অন্য স্থানে গমন করতো, খাবার খেত, এভাবেই চলত। তাহলে এই যে জীবন ধারণের উপযোগী সেগুলোর থেকে যখন তারা খেতে খাওয়ার অনুপযোগী সব ফলমূল থেকেও তারা দেখলো যে বীজ ফেলে ফেলে চারা হয়, সেই থেকে থেকে তারা কৃষিটাকে সূচনা করে, তার মানে কৃষিটাকে গার্হস্থ্যকরণ করে, কৃষিটাকে নিজের আয়ত্তে নিয়ে আসে। বলছে মৃত্তিকা কর্ষণ দ্বারা যা আমরা উৎপাদন করি তাই হচ্ছে কৃষি। অর্থাৎ মৃত্তিকা হতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা যা কিছু পেয়ে থাকি সবই কৃষি অন্তর্ভুক্ত। কৃষির বৈশিষ্ট্যগুলো, এই যে বললাম মৃত্তিকা হতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যা আমরা কিছু অর্জন করি বা মাটি কর্ষণ করে যা আমরা উৎপাদন করি তাই হচ্ছে কৃষি। তাহলে উৎপাদন বা শস্য আবর্তন, আমরা শস্য চাষটাকেও আমরা বলতে পারি সেটাই কৃষি। তাহলে কৃষির এই যে শস্য চাষ বা উৎপাদন, সেটার বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য জানলে আমরা সংজ্ঞা জানবো, আর সংজ্ঞাটা যদি আরেকবার ভালো করে মনোযোগ দিয়ে শুনি তাহলেই কিন্তু বৈশিষ্ট্য চলে আসে। বলছে ভূমি কর্ষণ পানি সেচ প্রণয়ন দ্বারা মাটি হতে যা কিছুই আমরা উৎপাদন করি বা যা কিছুই আমরা শস্য উৎপাদন করি সেটাই হচ্ছে কৃষিকাজ, এগ্রিকালচার। তাহলে কৃষিকাজ হচ্ছে আমাদের প্রাথমিক অর্থনৈতিক কর্মকাণ্ড। এর বৈশিষ্ট্যগুলো কি? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে পেশা। পৃথিবীর প্রাচীনতম পেশাই হচ্ছে কৃষিকাজ, এবং এখনো পৃথিবীর বেশিরভাগ মানুষই কৃষির উপর নির্ভরশীল বা কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করে। তারপর হচ্ছে কৃষিটা যেহেতু ভূমির সাথে সম্পর্কিত সেহেতু অবশ্যই তার প্রকৃতির সাথে রিলেটেড, তাহলে প্রকৃতির উপর নির্ভরশীলতা। কৃষি কাজে মানুষের প্রধান পেশা, এবং কৃষি যেহেতু মাটি থেকে উত্তোলন করা, সেটা হচ্ছে প্রকৃতি। মাটি কি? আমাদের প্রকৃতি, প্রাকৃতিক উপাদান। তাহলে কৃষিকাজ মুখ্য যে ভূমিকা রাখছে সেটা হচ্ছে সব কিছুই আমরা প্রকৃতির উপর নির্ভর করে থাকি। তার মানে আমি মাটিটা কীরকম হবে তার উপর ভিত্তি করে কৃষিটা হবে। এরপর হচ্ছে স্বাভাবিক বৃদ্ধি। স্বাভাবিক বৃদ্ধি হচ্ছে এই যে আমি যে বললাম মাটিতে বপন করলাম, সেটার থেকে অঙ্কুরোদ্গম হওয়া, গাছের বৃদ্ধি হওয়ার পর ফসল হওয়া, সেটাকেই বলছে স্বাভাবিক বৃদ্ধি। তার মানে এটাও কিন্তু প্রাকৃতিক। তারপরে হচ্ছে ব্যাপকতা। যেহেতু কৃষি প্রাচীন পেশা, তাই কৃষি কিন্তু ব্যাপকতা রয়ে গেছে। পৃথিবীর বিভিন্ন দেশ এখনো কৃষির উপর নির্ভরশীল করেই বা খাদ্যের যোগান হিসাবেও কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। তারপরে হচ্ছে মৌসুমী উৎপাদন।
মৌসুমী উৎপাদন এই কারণেই বলেছে, মৌসুমী মানে ঋতু, তোমরা জানো মৌসুম, মনসুন থেকে মৌসুম, মৌসুম থেকে মৌসুমী। মৌসুমী ঋতু উৎপাদন এই কারণেই বলা হয়েছে কারণ কৃষিটি কিন্তু 3 মাস বা 4 মাস অন্তর অন্তর হয় জমিতে। তার মানে আমি বীজ বপন করলাম, কৃষি হতে 4 মাস, তারপরে আবার ওই যে অঞ্চলটিকে আমরা ফেলে রাখি বা চাষ করলেও অন্য সবজি উৎপাদন করি, এটাকে বলছি আমরা মৌসুম উৎপাদন। তার মানে কৃষিটা মৌসুমী উৎপাদন। ক্রমহ্রাসমান উৎপাদন। কেন ক্রমহ্রাসমান? প্রত্যেক মাটি যেহেতু প্রকৃতির উপর নির্ভরশীলতা, তাহলে মাটির একটি অবশ্যই গুণাগুণ আছে, ক্রমহ্রাসমান উৎপাদন। মাটির যে উৎপাদন ক্ষমতা তা অবশ্যই ধীরে ধীরে কমে। প্রতিবার কর্ষণ করার ফলে বা চাষ করার ফলে মাটির উৎপাদন ক্ষমতা ধীরে ধীরে কমে, তাই বলছে ক্রমহ্রাসমান। তার মানে প্রথমবার যে অনুপাতে ফসল হবে, পরে সেই অনুপাতে ফসল আমরা নাও পেতে পারি। তারপরে হচ্ছে উৎপাদনের বৈচিত্র্যতা। উৎপাদনের বৈচিত্র্যটা কি? কৃষি বলতে আমরা কৃষিতে ধরনের বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করি, যেমন একই ভূমিতে আমরা ভিন্ন ভিন্ন ধরনের ফসল উৎপাদন করি। তাই বলছে কৃষি কার্যের বা কৃষির এই বৈশিষ্ট্যের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে উৎপাদনের বৈচিত্র্যতা। কৃষি কার্যের উৎপাদনের বৈচিত্র্যতা আছে। তারপরে আরো হতে পারে এটি প্রাচীন পদ্ধতিতে চাষাবাদ, যেমন আমাদের মতো দেশগুলোতে, উন্নয়নশীল দেশগুলোতে প্রাচীন পদ্ধতিতে, সনাতন পদ্ধতিতে চাষাবাদ করা হয়ে থাকে কৃষি করার জন্য, তার মানে এই অ্যাক্টিভিটিস করার জন্য। তারপরে দারিদ্র্যের, এটার উপর নির্ভরশীলতার পরিমাণ বেশি। দেখা যায় কৃষিকাজে যারা কৃষিকাজ করে থাকে বেশিরভাগই তারা যে ফসলটা উৎপাদন করে থাকে সেটা মূলত নিজেদের জন্যই বেশিরভাগ করে, এবং নিজেদের জন্য করে তারা তাদের চাহিদাটা, খাদ্যের চাহিদাটা পূরণ করে। তাহলে কৃষির আমরা এই যে বৈশিষ্ট্য সেটি আমরা বুঝতে পারলাম। কৃষির গুরুত্ব কি? তার মানে এই যে কৃষি কাজ বা প্রাথমিক অর্থনৈতিক কর্মকাণ্ড হিসাবে কৃষির গুরুত্ব কি? আমি আগেও বলেছি, এখনো বলছি, প্রাচীনকালেও মানুষ বেশিরভাগই জীবিকা নির্বাহ করতে কৃষিকাজ দ্বারা। এখনো মানুষের ধারণা করা হয় 70% মানুষই কৃষিকাজের উপর নির্ভরশীল, এবং প্রায় 70%, এবং আরো বলা হয় যে যারা কিনা শিল্প উৎপাদনের কাজে জড়িত তারাও কিন্তু এই কৃষিকাজের উপর নির্ভরশীল দ্বারাই শিল্প উৎপাদন করা হয়। তার মানে আমাদের শিল্পটাও কৃষিকাজের সাথে রিলেটেড। তাহলে কৃষির গুরুত্বটা কি? এক, খাদ্য সরবরাহ। কৃষি আমাদের খাদ্য সরবরাহ করে, তার মানে খাদ্যের যোগান দেয়। মানুষের যে খাবার খাচ্ছে, রুটি, ভাত, সবজি, পানীয়, চা, এসবই কিন্তু কৃষি। তার মানে কৃষি আমাদের সরবরাহ করে থাকে। তারপরে হচ্ছে কর্মসংস্থান। যেহেতু বেশিরভাগ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল, তাই কৃষি আমাদের এখনো, এই কৃষিকাজ দ্বারাই আমরা আমাদের জীবিকা নির্বাহ করি। তার মানে পৃথিবীর বেশিরভাগ মানুষের কর্মের একটা সংস্থান এই কৃষি থেকেই আসছে। জাতীয় আয় বৃদ্ধি। কৃষির উৎপাদন যদি ভালো হয় তাহলে অবশ্যই জাতীয় আয় বৃদ্ধি পায়। তার মানে জাতীয় আয়ের একটা অংশই হচ্ছে, বেশিরভাগ অংশই হচ্ছে কৃষি থেকে আসে, কৃষির উৎপাদন থেকে আসে। জীবনযাত্রার মান উন্নয়ন। কৃষিকাজের দ্বারা মানুষ সহজেই জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে যদি সেখানে আমরা প্রয়োজনীয় উপকরণ পেতে পারি। আর কৃষি আমাদের যেহেতু খাদ্যের সরবরাহ করে থাকে, মানুষ না খেয়ে বাঁচতে পারবে না, তাহলে অবশ্যই কৃষি জীবনযাত্রার মান উন্নয়ন করবে। খাদ্য আমরা কেনার জন্য কৃষির উপর নির্ভরশীল। যখনই আমরা খাদ্য কিনবো তখন কৃষিদ্রব্যই কিনবো। তাহলে কৃষিদ্রব্য যদি হিসাবে আমরা খাদ্য হিসাবে কিনি, তাহলে তার কৃষি যে উৎপাদন করবে তার পণ্যটি বিক্রি হবে। তাহলে পণ্য যদি ভালো মানে বা ভালো দামে বিক্রি করতে পারি, তাহলে আমরা অবশ্যই জীবনযাত্রার মান এখানে উন্নয়ন হবে। পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলোতে যারা কৃষিকাজ করে তারা বেশি ধনী।
এরপরে হচ্ছে বৈদেশিক মুদ্রা। তোমরা জানো আমরা পাট বা চিংড়ি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। তাহলে কৃষি দ্রব্য এরকম রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করে পাই। পাট হচ্ছে আমাদের সোনালী অর্থকারী ফসল, আর কৃষি কিন্তু রূপালী অর্থকারী ফসল, তাই না? দ্রব্য আর কি, কৃষি হচ্ছে রূপালী অর্থকারী দ্রব্য। এইভাবে বৈদেশিক মুদ্রা অর্জনেও বৈদেশিক বানান ভুল আছে, বৈদেশিক মুদ্রা অর্জনেও কৃষি কিন্তু আমাদের সব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও আমি আগেই বলেছি শিল্পের কিন্তু যোগানো দিচ্ছে কৃষি, তাহলে অবশ্যই কৃষির গুরুত্ব রয়েছে। এরপরে হচ্ছে শিল্পায়ন। শিল্পের উন্নয়নের জন্য কৃষির গুরুত্ব অত্যাধিক। যদি বস্ত্র তৈরি করতে যাই তাহলে তুলা লাগবে, তাহলে তুলাটা কোথা থেকে আসছে? অবশ্যই কৃষিজাত দ্রব্য। তাহলে কৃষিজাত দ্রব্যটির রূপান্তরই হচ্ছে শিল্পায়ন। আমি অর্থনৈতিক কর্মকাণ্ডেই বলেছিলাম প্রাথমিক কর্মকাণ্ডকে যখনই আমরা মিলে নেই বা কারখানায় নিয়ে সেটাকে অধিক ব্যবহার উপযোগী করি, তাহলে অবশ্যই সেটা সেকেন্ডারি যাবে বা শিল্পের দিকে যাবে। তাহলে অবশ্যই কৃষিটাই শিল্পের দিকে ধাবিত হচ্ছে। তাই কৃষি যদি ভালো না হয় তাহলে শিল্পের উন্নয়ন করাও সম্ভব না। রাজস্বর উৎস। কৃষিজাত পণ্য রপ্তানি আমদানির মাধ্যমে আমাদের একটি রাজস্ব আয় হয়ে থাকে। যেমন আমরা যদি ভালো রপ্তানি করতে পারি সেক্ষেত্রে আমরা কি পাবো? ট্যাক্স পাবো। সেগুলো কি হচ্ছে আমাদের রাজস্বের একটা উৎস। আবার আমি কিন্তু আগেও বলেছিলাম জাতীয় আয়ের একটা অংশ। তাহলে বিক্রির মাধ্যমে যে টাকাটা পাচ্ছি সেটা আমাদের রাজস্ব। তাহলে কৃষি রাজস্বের একটি উৎস। তাহলে আমরা বুঝলাম কৃষির গুরুত্ব কি। Different types of farming. কৃষি পদ্ধতি। কৃষিকাজ পৃথিবীর একটি অন্যতম প্রাচীন অর্থনৈতিক কর্মকাণ্ড। কৃষি যন্ত্রপাতি, কৃষি পদ্ধতির বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের কৃষিকাজ হয়ে থাকে। কোনো অঞ্চলে সেচ কাজ প্রয়োজন হয়, আবার কোনো অঞ্চলে সেচ কাজ প্রয়োজন হয় না। এই যে ডিফারেন্সেস বিভিন্ন অঞ্চলের, কেউ বিরাট বাগান করে কৃষিকাজ করছে, কেউ আবার এমনি বপন করে কৃষিকাজ করে, সনাতন পদ্ধতিতে, আধুনিক পদ্ধতিতে। এই যে কৃষির বিভিন্ন ধরন, এই ধরনের উপর ভিত্তি করে কৃষিকে কয়েকটি কৃষি পদ্ধতিকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। তাহলে এই কৃষি ব্যবস্থার শ্রেণী বিভাগটি আমি তোমাদের একটু লিখে দিচ্ছি, দেখো। 1, জমির সীমাবদ্ধতা অনুযায়ী কৃষিকাজ। 2, আর্দ্রতার তারতম্য অনুযায়ী। 3, জীবিকা সত্তা ও বাজার ভিত্তিক কৃষি কাজ। 4, কৃষিজ ফসল উৎপাদনের ভিত্তিতে। 5, মালিকানা ভিত্তিক।
করা হয়ে থাকে। এছাড়াও এর কিছু উপবিভাগ রয়ে গেছে। আমি উপবিভাগগুলো একটু আলোচনা করব, ছোট ছোট করে লিখবো, সাথে তোমরা একটু ভালো করে বিষয়টি দেখবে। জমির সীমাবদ্ধতা অনুযায়ী কৃষিকাজ, তার মানে জমিটি কত বড় বা কত ছোট সেই অনুযায়ী, সীমাবদ্ধতা অনুযায়ী যে কৃষিকাজ সেটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক, ব্যাপক কৃষি, আর হচ্ছে প্রগাঢ় কৃষি। এক, ব্যাপক কৃষি, দুই, প্রগাঢ় কৃষি। প্রগাঢ়, ব্যাপক কৃষি কি? বৃহৎ এলাকা নিয়ে যান্ত্রিক পদ্ধতিতে যে কৃষি ব্যবস্থা রয়েছে সেটাকে বলা হয় ব্যাপক কৃষি। বৃহৎ এলাকা থাকবে, সেখানে যান্ত্রিক পদ্ধতি, তার মানে এত বড় এলাকা যে মানুষ সেখানে পাওয়া, শ্রমিক কম পাওয়া যায় বলে সেখানে যান্ত্রিক পদ্ধতিতে সেচ কাজ, ভূমি কর্ষণ, মাড়াই দেওয়া, ইভেন ধানটা উত্তোলন করাও যান্ত্রিক পদ্ধতিতে হয়ে থাকে, সেটাকে বলা হয় ব্যাপক কৃষি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় এই ধরনের মূলত কৃষিকাজ হয়ে থাকে। বিরাট বিরাট এলাকা থাকে, সেই এলাকায় একজন ফার্মার থাকে, একটা বিরাট খামার এলাকায় উনি একাই মালিক, সেটাকে সে নিজে একা পরিচালনা করে, সেখানে লোক পাওয়া খুব মুশকিল। এরপরে হচ্ছে প্রগাঢ় কৃষি। প্রগাঢ় কৃষি তো যে আমরা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করি না তা না, অবশ্যই ব্যবহার করি, তবে সেখানে আমাদের যে জমি, সেই জমিটা ব্যাপক না, জমিটার আকার হয় ছোট, তাই এবং শ্রমিকও এই অঞ্চলে দেখা যায় শ্রমিকের পরিমাণ বেশি বলে ভূমির সর্বোচ্চটা আমরা কর্ষণের মাধ্যমে উৎপাদন করে থাকি। এটাকে বলা হয় প্রগাঢ় কৃষি। চীন, জাপান এবং ইউরোপের বিভিন্ন দেশে মূলত প্রগাঢ় কৃষিকাজ করা হয়ে থাকে, তার মানে ওনারা যে কৃষিকাজটা করে সেটা হচ্ছে প্রগাঢ় কৃষি। এরপর হচ্ছে আর্দ্রতার তারতম্য, তার মানে মাটিটি কতটুকু ভেজা তার উপর নির্ভর করে। মাটিটি ভেজার উপর নির্ভর করে কৃষিকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। এক, আর্দ্র কৃষি, দুই, শুষ্ক কৃষি, তিন, সেচ কৃষি। আর্দ্র কৃষি কি? এখানে মাটি ভেজা থাকে, সাধারণত ভেজা থাকার কারণে তার প্রয়োজনীয় সেচ দেওয়া লাগে না। এই যে ভেজা মাটিতে প্রকৃতির উপর নির্ভরশীল যে কৃষিকাজটা করা হয়ে থাকে সেটা হচ্ছে আর্দ্র কৃষি। আর্দ্র কৃষি মূলত বাংলাদেশ এবং ভারতে যে ধান আর পাটটা হয় তার মানে মৌসুমী জলবায়ুর উপর ভিত্তি করে আমরা যে চাষবাস করে থাকি সেটা হচ্ছে আর্দ্র কৃষি। শুষ্ক হচ্ছে শুকনা, তার মানে মাটি এখানে শুকনা। শুষ্ক কৃষি কি? সাধারণত দেখা যায় এই অঞ্চলের মাটি এতটাই শুষ্ক যে সেচ ব্যবস্থা দিয়েও চাষবাস সহজে করা যায় না। সেক্ষেত্রে তারা মাটিকে খোদাই করে একটু গভীরে যায়, গভীরে গিয়ে সেইখানে বীজ বপন করে, মাটিটাকে ভিজিয়ে বীজ বপন করার পর সেই অঞ্চলে আবার উপরে মাটি দিয়ে মাটিটাকে ভিজিয়ে দেওয়া হয়, সেখানে যে কৃষি কাজটা করা হয় সেই রকমভাবে সেটাকে বলা হয় শুষ্ক কৃষি। মিশরের যে তুলা চাষটা হয় সেটা মূলত শুষ্ক কৃষির উদাহরণ। এরপর হচ্ছে সেচ পদ্ধতি। সাধারণত আমাদের দেশে যেটাকে আমরা রাজস্থানে, আমি ভুল বলছি, শুষ্ক কৃষিটা মূলত মরু অঞ্চলে দেখা যায়। মরু অঞ্চলে দেখা যায় কারণ মরুভূমিতে দেখা যায় এরকম করে মাটি গভীরে যায়, অত গভীরে গিয়ে সেখানে বীজ বপন করে তারপর তারা মাটিকে দিয়ে ভিজা মাটি উপরে দিয়ে রাখে যাতে সেখানে পরিমাণ মতো ধীরে ধীরে গাছটা উৎপাদিত হয়। বলছে যে শুষ্ক কৃষি যেটা নাকি মরুভিত্তিক যে চাষবাস হয়ে থাকে সেটা। আচ্ছা, এরপরে হচ্ছে সেচ কৃষি। সেচ কৃষি আমাদের অঞ্চলে আমরা দেখি শীতকালে যে চাষবাসটা হয়, শীতকালে যখন মাটি শুকিয়ে যায় তখন আমরা সেচ ব্যবস্থার মাধ্যমে কৃষিকাজ করি, সেটাকে বলা হয় সেচ কৃষি। দক্ষিণ পূর্ব এশিয়ার ধান চাষটা, শীতকালীন ধান চাষটা মূলত সেচ কৃষিরই উদাহরণ। এরপর হচ্ছে জীবিকা সত্তা ও বাজার ভিত্তিক। জীবিকা সত্তা ও বাজার ভিত্তিক, জীবিকা সত্তা ও বাজার ভিত্তিক হচ্ছে সেটাকে বলা হয়েছে, এই কৃষি ব্যবস্থাকে আবার চার ভাগে ভাগ করছে। কি কি? ক,
স্বয়ংসম্পূর্ণ। খ বাণিজ্যিক। আমি নিচের গুলো মুছে দিচ্ছি। আচ্ছা, জীবিকা সত্তা ও বাজার ভিত্তিতে কৃষিকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে: স্বয়ংসম্পূর্ণ, বাণিজ্যিক, বাগিচা ও মিশ্র কৃষি। স্বয়ংসম্পূর্ণ কৃষি কিন্তু জীবিকা সত্তা কৃষির সাথেই, তার মানে জীবিকা নির্বাহের জন্য, অনলি নিজের জীবন ধারণের জন্য যে কৃষিটা, সেটা আমরা স্বয়ংসম্পূর্ণ কৃষি বলি। সাধারণত প্রাচীনকাল থেকে প্রাচীনকালে যে কৃষিকাজ করতো সেটা স্বয়ংসম্পূর্ণ। একটা স্থানীয় এলাকার মানুষ ওই এলাকার তার প্রয়োজন মেটানোর জন্য বা তার নিজস্ব প্রয়োজন মেটানোর জন্য যে ফসলটা উৎপাদন করে সেটাকেই বলা হয় স্বয়ংসম্পূর্ণ কৃষি। যেহেতু নিজস্ব এলাকা বা নিজের এলাকার নিজের জন্য করা হয়, সেজন্য এটাকে জীবিকা সত্তা কৃষিও বলা হয়ে থাকে। এরপরে হচ্ছে বাণিজ্যিক। বাণিজ্যের জন্য, তার মানে সম্পূর্ণ ফসলটি আমি বাণিজ্য করে দিব বা বিক্রি করে দিব, এই উদ্দেশ্যে যে কৃষিকাজটি করা হয় তাকে বলা হয় বাণিজ্যিক কৃষি। বাংলাদেশের পাট চাষ বাণিজ্যিক কৃষির, কিউবা, ইক্ষু চাষ, এগুলো হচ্ছে বাণিজ্যিক কৃষির উৎকৃষ্ট উদাহরণ। তার মানে আমি আমার নিজের প্রয়োজনে নয়, শিল্পের প্রয়োজনে অপরের কাছে সেটি সম্পূর্ণভাবে বিক্রি করে দিব। সেটি দেশেও হতে পারে, দেশের বাইরেও হতে পারে। বাগিচা কৃষি। বাগিচা মানে বাগান। এই জিনিসটি অনেকেই ভুল করে, যে বাড়ির পাশে যে বাগান সেটিকে তারা চিহ্নিত করে, সেটাও বাগান কৃষি, বাগিচা কৃষি না। বাগিচা কৃষি সেটা হচ্ছে সবসময় মনে রাখবা, বাগিচা কৃষি হচ্ছে বড় বড় বৃহৎ বাগান করে, যেমন চা বাগান, রাবার বাগান, তারপরে হচ্ছে ফল বাগান, এগুলোর মাধ্যমে যে চাষবাসটা করা হয় সেগুলো বাগিচা কৃষির অন্তর্গত। সেখানে শ্রমিক লাগবে, মূলধন লাগবে, তার মানে প্রয়োজনীয় বাগানের পরিচর্যা করতে হবে। তারপরে বাগানে থেকে সে প্রত্যেক বছর বা একটা কিছু সময় পর পর সেখান থেকে তার ফসল আহরণ করবে, সেটা হচ্ছে বাগিচা কৃষি। বাগিচা কৃষির উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে চা বাগান। মনে রাখবে সবসময়, চা বাগান, রাবার বাগান, এই যে বাগান করে করে আমরা চাষবাস করি, সেটি বাগিচা কৃষির অন্তর্গত। মিশ্র কৃষি। মিশ্র মানে মিক্সড। এই কৃষি ব্যবস্থায় বাণিজ্যিকভাবে পশুপালন আবার কৃষিকাজও, ভূমিতে কৃষিকাজ উভয়ই একসাথে করা হয়ে থাকে। এরূপ কৃষিকাজ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, উত্তর পশ্চিম ইউরোপীয় দেশগুলোতে বেশি দেখা যায়। এই কৃষি ব্যবস্থায় ভূমি হতে কেবল ফসল উৎপাদনও নয়, সাথে সাথে পশুপালন করে, এই ফসল উৎপাদনের পাশাপাশি পশুপালন করেও অর্থ উপার্জন বা জীবিকা নির্বাহ কাজ করা হয়ে থাকে। একে অনেক ক্ষেত্রে আবার ট্রাক কৃষিও বলা হয়। ট্রাক কৃষি ব্যবস্থা বলা হয় কারণ এই কৃষি ব্যবস্থায় কৃষকরা তাদের ফসল ট্রাকে করে, মানে উন্নত অবকাঠামোর জন্য, যোগাযোগ ব্যবস্থার জন্য ট্রাকে করে বিভিন্ন অঞ্চলে সেটাকে নিয়ে যায়। এই কারণে এটাকে মিশ্র কৃষি বলা হয়েছে। আচ্ছা, কৃষিজ ফসল উৎপাদনের ভিত্তিতে কৃষিকাজ। কৃষিজ ফসল উৎপাদনের ভিত্তিতে কৃষিকাজকে 3 ভাগে ভাগ করা যায়: এক ফসলি, দো ফসলি এবং বহু ফসলি বা শস্যাবর্তন। এক ফসলি কি? সারা বছর, তার মানে 12 মাসে যদি কৃষি জমিতে একবার মাত্র ফসল উৎপাদন করা হয় বিভিন্ন প্রতিকূলতার জন্য, সেটাকে এক ফসলি কৃষিকাজ বলা হয়ে থাকে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক দেশে একবার মাত্র ধান উৎপাদন করতে পারে, তারা পরবর্তীতে ওই জমিতে ধান উৎপাদনের জন্য উপযোগী থাকে না, এজন্য তারা কৃষিকাজও করে না। এটাকে বলা হয় এক ফসলি। আমাদের দেশে এরকম অনেক এক ফসলি জমি আছে, একবার বছরে একবারই ফসল উৎপাদন করে, বাকি 9 মাসই বা 7 মাসই তারা জমিটিকে ফেলে রাখে। তারপরে হচ্ছে দো ফসল, তার মানে 2 প্রকার ফসল। 2 প্রকার ফসল বলতে আমি এখানে 2 বার না, ঋতু ভিত্তিক, তার মানে একবার শীতকালে একবার গ্রীষ্মকালে। এরকম যদি শীতকালে এক প্রকার আবার গ্রীষ্মকালে আরেক প্রকার ফসল যে উৎপাদন করা হয় সেটাকে বলা হয় দো ফসলি। যেমন আমাদের গ্রীষ্মকালে ধান চাষ করে, আবার অনেকে শীতকালে রবি শস্য চাষ করে। এই যে ধান আর রবি শস্য চাষ, সেটাকে বলা হয়েছে দো ফসলি।
কৃষি। এরপর হচ্ছে বহু ফসলি বা শস্যাবর্তন। তার মানে একই ভূমিতে বিভিন্ন ধরনের সার প্রয়োগ করে, বারে বারে সার প্রয়োগ করে কৃষিটাকে জমিতে যে ফসল আমরা চাষ করে থাকি সেটাকে বলা হয়ে থাকে বহু ফসল। যেমন ধানের পরে আমরা আবার অন্য কোনো ফসল রোপণ করলাম, গম হতে পারে বা ইক্ষু হতে পারে, যেটা কিনা আমরা সবজি চাষ করতে পারি। আবার সবজির পরে শীতকাল আসার পরে আমরা আবার গম দিতে পারি, গমের পাশাপাশি আবার গম ওঠানোর পর আবার ধান দিতে পারি। এই যে শস্যের যে আবর্তন, তার মানে একটার পর আরেকটা চাষবাস করা, সেটাকে বলা হয়েছে বহু ফসলি। তার মানে একই জমিতে বহুবার ফসল চাষ করা। যেমন আমাদের ধানের পর অনেকে পাট রোপণ করে, পাটের পরে আবার শীতকালে সেখানে রবি শস্যের চাষ করে, আবার রবি শস্যের পর গিয়ে তারা আবার ধানের রোপণ করে। এইভাবে যে জমিকে বারে বারে ব্যবহার করা, সেটাকে বলা হয়েছে বহু ফসলি বা শস্যাবর্তন কৃষি। মালিকানার ভিত্তিতে, তার মানে এই যে জমি, সেই জমির মালিককে, কৃষিকাজ যিনি করবেন সেটার মালিককে, বা যে কৃষিকাজ করছে সেটা কি, জমিতে চাষ যে করছে সে কি ওটার মালিক না। এই ব্যবস্থার উপর ভিত্তি করে কৃষিকাজকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে ব্যক্তিগত মালিকানাধীন কৃষি, যৌথ মালিকানাধীন কৃষি এবং সরকারি মালিকানাধীন কৃষি। ব্যক্তিগত সাধারণত আমাদের দেশে বা দক্ষিণ পূর্ব এশিয়ায় দেখা যায়, এই যে আমাদের মতো দেশগুলোতে জমির মালিক কোনো ব্যক্তি বিশেষ, সেই তার জমিতে চাষাবাদ করে, সে সেই ফসল উৎপাদন করে এবং ফসল উৎপাদনের পরে সে সেটি তার প্রয়োজনীয় জিনিস রেখে বাকিটা বিক্রি করে দেয়। এটা হচ্ছে তার ব্যক্তিগত মালিকানাধীন কৃষি। যৌথ মালিকানাধীন, তার মানে কেউ আছে সংযুক্ত, কিছু জমির মালিক একত্রিত হয়ে যখন যে চাষবাস করে সেটাকে বলা হয়েছে যৌথ মালিকানাধীন কৃষি। রাশিয়া, চীন এই অঞ্চলগুলোতে মূলত যৌথ মালিকানাধীন কৃষি ব্যবস্থা লক্ষ্য করা যায়। সরকারি মালিকানাধীন কৃষি, সাধারণত সমাজতান্ত্রিক দেশগুলোতে সরকারি মালিকানাধীন কৃষি ব্যবস্থা বা কৃষি দেখা যায়। সেখানে সরকার জমির মালিক, কৃষক চাষবাস করবে, সেখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম তাকে সরকার যোগান দিবে এবং সে যে কাজ করেছে সেই কাজের বিনিময়ে পারিশ্রমিক হিসাবে তাকে কৃষি পণ্য বিক্রি করার পর তাকে অর্থ প্রদান করা হবে। সেটাকে মূলত বলা হয়ে থাকে সরকারি মালিকানাধীন কৃষি। সরকারি মালিকানাধীন কৃষি মূলত আমরা সমাজতান্ত্রিক দেশগুলোতে দেখে থাকি। এই যে আমরা কৃষি পদ্ধতি বা কৃষি শ্রেণী বা কৃষি পদ্ধতি জানার সাথে সাথে কৃষি শ্রেণী বিভাগও জানলাম। সেই জানার থেকে আমরা বুঝতে পারি এই যে কৃষি, সেটা কিছু সমস্যাও রয়ে গেছে। কৃষি যে শুধু আমাদের প্রাথমিক অর্থনৈতিক কর্মকাণ্ড হিসাবে, এটি জীবিকা নির্বাহ হিসাবে বা শিল্পের যোগানদাতা হিসাবে, রাজস্ব উন্নয়ন হিসাবে আমাদের যথেষ্ট সহায়তা করে থাকে, কিন্তু কৃষির অনেক সমস্যাই রয়ে গেছে। যেমন কৃষির জমির সীমাবদ্ধতা রয়েছে, আমাদের মালিকানাধীন হিসাবে আমরা জমিকে সহজে ব্যবহার উপযোগী করতে পারি না, অনেকের সেচের সমস্যা হয়ে থাকে, কৃষকরা তার ন্যায্য মূল্য পায় না, শিল্পের যোগান দিতে গিয়ে দেখা যায় যে প্রয়োজনীয় পণ্য নেই, সেক্ষেত্রে শিল্পও বন্ধ হয়ে যাচ্ছে। এই যে কৃষির বিভিন্ন সমস্যা, সেই সমস্যাগুলো রয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম কৃষি কি। আর এই কৃষির সাথে মূলত আমরা এখন কিছু অংশ করবো, যেমন ধান, বিশ্বব্যাপী পাট, তারপর হচ্ছে গম, এগুলো আমরা জানবো। নেক্সট ক্লাসে এটা জানবো আমরা। আজকে এই পর্যন্তই। ভালো থেকো ছেলেরা, ধন্যবাদ।